সিরিয়াস দেশের ব্যাপারে আওয়ামী লীগ পরিকল্পনা করছে 1 কোটি মানুষকে ঢাকায় নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন সেগুলো নিয়ে? আসলে এগুলো তো আমাদের জানার বিষয় না। এবং ওনার ফিরে আসার দিনক্ষণ যেটা, মানে একদিকে হচ্ছে 6 মাসের মধ্যে ফিরবে, এটা যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আবার একটি সুস্পষ্ট রাজনৈতিক প্যাটার্নের কথা বলা হয়েছে, রাজনৈতিক ন্যারেটিভ বলা হয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন। এখন বর্তমান বাংলাদেশে যারা শাসক, তাদের কাছ থেকে আমরা আইনের শাসন কতটুকু পাচ্ছি সেটা দেশের বর্তমান অবস্থা সবাই দেখতে পাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি কয়েকদিন আগে ঘটলো। রামিসা নামক 7 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, টুকরো টুকরো করে ফেলা হলো। এই ঘটনাগুলো কিন্তু কোনো একটা কি বলে আপনার নিয়মিত কোনো ঘটনা এরকম নয়। একটা সমাজে রাষ্ট্র ব্যবস্থা যখন নাকি কোনো একটা প্রক্রিয়াকে স্পন্সর করে, তখন তার আমরা প্রভাব দেখতে পাই সমাজে, এবং এটার একটা ধারাবাহিক ঘটনা প্রবাহ দেখতে পাই। লক্ষ্য করেন রামিসার ঘটনার পরে কিন্তু হামের যে শিশু গণহত্যা, এটি কিন্তু আড়াল হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আসছি আমরা। এবং আইনের শাসন আর গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ থাকলে আইনের শাসন থাকবে। যারা সরকার, যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করলো, তাদের বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে তাদের যে ক্ষমতায় থাকা, সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনোদিনই গণতান্ত্রিক পরিবেশ ছিল না, আইনের শাসন ছিল না। একটু আগে আপনার একটা রিপোর্ট দেখালেন, 71-এর সে স্পোর্টস বিট করে, সে এখানে রাজনৈতিক খবর উপস্থাপন করছে, এবং সে যেই কথাগুলো বলল, শেখ হাসিনার সময়ে বিরোধী দলের দমন পীড়ন, আইনের শাসনের ক্ষেত্রে গুম খুন, এগুলোর কথা বললেন তিনি। কিন্তু বর্তমান বাংলাদেশে যেই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনার ফিরে আসাটা কেন অবশ্যম্ভাবী হচ্ছে, এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বিচারহীনতা, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয় বাংলাদেশের জন্মের অব্যবহিত পরেই 1975-এর 15ই আগস্টে, এবং 15ই আগস্টের হত্যাকারীদের বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়। একজন স্বৈর শাসক বন্দুকের নলে ক্ষমতা দখল করে এবং তারপরে একটি রাজনৈতিক দল গঠন করে, সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বিএনপি। এবং জিয়াউর রহমানের শাসনামলে সাধারণ জনগণ থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, সর্বোপরি সামরিক বাহিনীতে যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছে, অথবা রাজনৈতিকভাবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমানের শাসন আমলের পরে এরশাদও একজন রিপ্যাট্রিয়েট সামরিক অফিসার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি পাকিস্তান ছিলেন। তিনি ফিরে এসে যে শাসন ব্যবস্থা কায়েম করলেন, সেখানেও বিচারহীনতা। 91 থেকে 96 ওই সময় আমরা দেখেছি ইয়াসমিনের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষণ করে হত্যার ঘটনা ঘটেছে। আবার 2001 থেকে 2006, 1-11 এই সমস্ত সময়ে যে পরিবেশ ছিল, সেই পরিবেশ অগণতান্ত্রিক, এবং সেই জায়গাতে আইনের শাসন ছিল না। সুতরাং বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার ফিরে আসাটা জরুরি। এবং এই যে সারা দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠছে, 3 মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া বলে শুনতে হচ্ছে গাড়িতে ওঠার আগে। হামের মহামারী, কিংবা রামিসা, কিংবা আসিয়া, কিংবা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, কিংবা সাংবাদিকদেরকে কারাগারে আটক রাখা, কিংবা বাংলাদেশের
মানে জন্মের ইতিহাসের সঙ্গে যেই নামগুলো জড়িত, যাদেরকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বলা হয়, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, শাহরিয়ার কবির, এই মানুষগুলোকে কারাগারে রাখা, আর ঠিক তার উল্টো দিকে সাজাপ্রাপ্ত রাজাকার এটিএম আজহারকে ছেড়ে দেয়া এবং তার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। বর্তমান সংসদে 4 জন সাজাপ্রাপ্ত রাজাকারের সন্তান সংসদে আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, মতিউর রহমান নিজামীর ছেলে, তারপরে আপনার দেলওয়ার হোসেন সাইদির ছেলে, এবং আরেকজন হচ্ছে মীর কাসেম আলীর ছেলে। এখন দেখেন, তার মানে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে শাসন কাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা করছে যে শাসন কাঠামো, সেই শাসন কাঠামোতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি আছে, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের সন্তানেরা আছে। এবং 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছে, যেটিকে ওই 71-এর সংবাদে বলা হলো যে এটিকে শেখ হাসিনা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। শেখ হাসিনা এটিকে হাতিয়ার হিসেবে যদি ব্যবহার করতেন, তাহলে হোলি আর্টিজানে যেই তরুণগুলো অংশগ্রহণ করলো, তাদেরকে হত্যার ভেতর দিয়ে অপারেশনের মাধ্যমে ওই ঘটনা থেকে একটি ট্র্যাজেডির ভেতর থেকে একটি দেশকে বের করে আনার চেষ্টা করেছিলেন তিনি, এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দমনের জন্য একটি প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ইউনিট তিনি গঠন করেন, এবং অসংখ্য জঙ্গিবাদের আক্রমণ হয়ে যাওয়ার পরে তাদেরকে দমন কিংবা পরিকল্পনা প্রস্তুতির পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার, এর ভেতর দিয়ে বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত হয়। এর বাইরে আসেন গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক পরিবেশে শুধুমাত্র রাজপথে আন্দোলন করার সুযোগ কিংবা নির্বাচনে অংশগ্রহণ করা, এটি কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেই রক্ষা করার জন্য সেই সরকারের কাজ করা। বাণিজ্য প্রশ্ন আসবো, আপনার কি মনে হয় এই মুহূর্তে, উনি অনেকদিন বলছিলেন উনি দেশে ফিরে আসতে চান, নেতাদেরও বলেছিলেন তুমি দেশে যাও আমি আসছি, কিন্তু তিনি এখন খুব অ্যাডামেন্ট মনে হচ্ছে তিনি এখন দেশে চলে আসতে চান। না, ওনার 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ওনার বক্তব্যের আমি বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন দেখতে পাইনি। ওনার যে প্রথম ইন্টারভিউটা রয়টার্সকে, সেখানে তিনি স্পষ্ট করে বলেননি যে বাংলাদেশে যখন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভেতর দিয়ে এক সরকারি দল এবং বিরোধী দল হবে এবং সংসদ গঠিত হবে, এবং আওয়ামী লীগ সেখানে সরকারি দল কিংবা বিরোধী দল যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। এবং এই আসলে তো সেই ইলেকশনটা সেরকম হয় নাই, আমি সেটা বলছি না, হয় নাই, এটা তো আমরা সবাই জানি। আমরা শেখ হাসিনার বক্তব্যের জায়গাটাকে, মানে 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত উনি যা বলেছেন সেই জায়গাটাতে একটা ডটেরও অমিল নেই। উনি নিজে অনলাইনে যা বলেছেন, এখন যা বলছেন, কিংবা রয়টার্স কিংবা বিবিসি কে উনি যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই জায়গাতে কোনো মাত্র বিচ্যুতি কিন্তু নেই। উনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক পরিবেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, নিষিদ্ধ সংগঠন রাখা হয়, তাহলে তো গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে না। তার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন না, তাই তো? বিচারহীনতার সংস্কৃতি, 5 আগস্টের পরে মব করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হলো। যেই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে রায় দিয়েছিলেন,
তাকে গ্রেপ্তার করা হলো, জুতার মালা তিনি পরানো তো হলো। এখন বলছেন আমাকে পাসপোর্ট দাও, আমার আমাকে যে বিমানে রেখে গিয়ে সেই বিমান পাঠাও, আমি ফিরবো। সেই বিমান তো পাঠাবে না। মানে আপনি বলছেন সেই বিমান সেই বিমান না পাঠালে পাসপোর্টও দিবে না। এবং চরম বাস্তবতা হচ্ছে, যেই শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় সরকার পরিচালনা করছে, ওই সময়ে তাকে, এই 16 বছরের ক্ষমতার সময়ও তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, 19 টাইমস। 5 আগস্টেও তাকে হত্যার পরিকল্পনা ছিল। 2004-এর 21শে আগস্ট আমরা জানি, আমরা গোপালগঞ্জে অত্যন্ত শক্তিশালী কি বলে টাইম বোমা সেট করে রেখেছিল, সেই খবর আমরা জানি। সুতরাং যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরলে তার মৃত্যু ঝুঁকি থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার ফেরার মতো পরিবেশই তো তৈরি হবে না। আর এখনকার বাস্তবতায় যেখানে তাকে সাজানো মামলায় সমস্ত কিছুকে কি বলে আপনার ফেক করে এবং একটা নাটক মঞ্চস্থ করে তাকে যে সাজা দেয়া হলো, সেই সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সেই সরকার যারা শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল 2024-এর 5 আগস্ট ইউনূস সরকার আর 2004-এর বিএনপি সরকার, এদের ভেতরে যে মৌলিক কোনো পার্থক্য নাই। এই দুটো সরকার মিলে, জামাত এবং বিএনপি মিলে যখন নাকি সংসদে সরকারি দল এবং বিরোধী দল, সেই দেশে শেখ হাসিনা সাজাপ্রাপ্ত অবস্থায় ফিরে আসলে তিনি কি আইনের মুখোমুখি হওয়ার, বিচারের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ তিনি পাবেন? এক্ষেত্রে একটা পরিবর্তন অনেকে লক্ষ্য করছেন, যেমন তার রায় ঘোষণা করা হয়, সেই রায় ঘোষণার সময় বলা হয়েছে যেহেতু তিনি আত্মসমর্পণ করেন নাই, তিনি এখানে আপিল করার সুযোগ পাবেন না, এটা বলা হয়েছিল তখন। আর এই শেখ হাসিনা ঘোষণার পরে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদ বলেছেন তিনি ন্যায় বিচার পাবেন, তিনি এসে যদি মামলা লড়তে চান তিনি ন্যায় বিচার পাবেন। এখানে কি কোনো পার্থক্য দেখেন আপনি? একটা হচ্ছে কি, এটাও এক ধরনের ক্যামোফ্লেজ, যেই ওনার নামে অসংখ্য মামলা চলছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত অন্যান্য মামলা চলমান থাকবে এবং অন্যান্য মামলায় তিনি এবং তার উকিল যখন নাকি সেই মামলাগুলো মোকাবেলা করবেন, তখন পর্যন্ত আগের যে মামলাগুলোর সাজা হয়েছে সেই সাজাগুলো কিন্তু এক্সিকিউশনে যেতে পারবে না। এটা তো আইনের জায়গা। কিন্তু সেই সাজাগুলো বাতিল হয়ে যাবে, এরকম কথা কি আপনি কোথাও শুনেছেন কোন ঘুণাক্ষরও? স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন নাকি বলা হলো যে শেখ হাসিনা তো দেশে ফিরে আসতে চাচ্ছেন, উনি তখন শ্লেষাত্মক ভাষায় বলেছেন, আমরাই তো ওনাকে ফিরিয়ে আনতে চাচ্ছি, আমরা ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে যোগাযোগ করছি। তার মানে শেখ হাসিনা দেশে ফিরে আসলে এই যে শেখ হাসিনার 50 বছরের বাংলাদেশের আন্দোলনের যে রাজনৈতিক সংগ্রাম, 1975-এর 15 আগস্টের পর থেকে 2026 এই পর্যন্ত, এই যে 50 বছর, নামে একটা পত্রিকায় বাংলাদেশ থেকে প্রকাশিত নতুন একটা পত্রিকায়, আমি এই জায়গাটা একটু মানে জাস্ট এই সেন্টেন্সটা কমপ্লিট করি। এই যে 50 বছরে তাকে অসংখ্যবার হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে, আর বর্তমান সময়ে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া মানে তার হত্যাকে তারা নিশ্চিত করতে চায়। এই কারণেই তো তারা ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান কারণ বাংলাদেশকে বাঁচানোর জন্য তার ফিরে আসার বিকল্প কোনো নাই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিকল্প কোনো কিছু নাই। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের আওয়ামী লীগের অংশগ্রহণ করা এবং একটি প্রকৃত সংসদীয় গণতন্ত্র চলমান রাখা কিংবা বজায় রাখার জন্য শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো বিকল্প নাই। কিন্তু আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং রাজনীতি বিষয়ে আমার যে পড়াশোনা আছে সেই জায়গা থেকে আমি শুধু এইটুকু বলতে পারি যে বর্তমানে শেখ হাসিনাকে এই সরকারের সময়ে যদি
প্রকৃত পরিবেশ ফিরে আসার আগে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদি ভারত তাকে দেয় কিংবা যদি তিনি ফিরে আসেন, তাহলে যে তাকে বারবার হত্যা করতে তারা ব্যর্থ হয়েছিল, এইবার তারা তাকে হত্যা করবে। বাংলাদেশ টাইমসের আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে, শেখ হাসিনা ফিরে আসতে চান, এই ব্যাপারে শেখ হাসিনা ভারত সরকারকে জানিয়েছেন। শুক্রবারে আওয়ামী লীগ নেতাদের সাথে একটা ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নাকি বলেছেন, আমি আর কতদিন বাঁচবো, আমি দেশে ফিরতে চাই। এবং তার এই উচ্চারণে মনে হচ্ছিল আওয়ামী লীগকে রাজনীতিতে দেশে একটা প্রতিষ্ঠিত করে তিনি দেশে ফিরতে চান। তিনি এর আগে দলের নেতাদের বলেছিলেন, তোমরা দেশে যাও, আমি ফিরছি। কিন্তু তার ওই বক্তব্যের কোনো পান নাই তিনি, নেতাদের পক্ষ থেকে কোনো সাড়া পান নাই তিনি। বাস্তবতার জায়গা হচ্ছে, উনি যখন এই কথা বলেছেন তখনও কিন্তু আওয়ামী লীগ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ছিল, আর এখন কিন্তু আইন করা হয়েছে। অর্থাৎ যারা ফিরে যাবেন তাদের নামে যে মামলাগুলো আছে, শুধু সেই মামলাগুলোর বিচার যে চলমান থাকবে এরকম না। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে যে আইন হিসাবে করা হলো, তাতে কিন্তু আর কোনো বিচারিক প্রক্রিয়ার ভেতরে যাওয়ার দরকার নেই। যেই নেতা যাবেন তাকেই 2 থেকে 16 বছরের সাজা দিয়ে দিবে। বাস্তবতা হচ্ছে, রাজনৈতিক লড়াই করার জন্য যে কোনো রাজনীতিবিদের আইনের কাছে সুবিচার পাবার বাস্তবতা থাকতে হবে। আওয়ামী লীগের 16 বছরের ক্ষমতায় বিএনপি নেতারা যারা গ্রেপ্তার হয়েছে তারা জামিন পেয়েছে নিয়মিতভাবে। এর আগেও যে রাজনৈতিক পরিবেশ ছিল বাংলাদেশে, সামরিক শাসনের সময়গুলো যদি আমরা বাদ দিই, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছে তারা জামিন পেয়েছে। আর এখন 2 বছর ধরে কোনো কারণ ছাড়া, কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করে রাখা হচ্ছে। ঘোষণার পরে আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমি শুনেছি, তিনি আমাদেরকে বলেছেন, আমি আসাদুজ্জামান কামাল না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা শেখ হাসিনাকে হারাতে পারবো না, চাই না। এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চাই না দেশে ফিরে যান। আপনার বক্তব্যে কিন্তু সেই বক্তব্যটাই প্রতিধ্বনিত হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতার জায়গা। মানে আমাকে হত্যা করার চেষ্টা করা হলো, কিন্তু আমি ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ মহান সৃষ্টিকর্তার কৃপায় আমি বেঁচে গেলাম। আর এখন আমি দেশে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা। সাজা তো দেয়া আছে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ভেতর দিয়ে যে আইন করা হয়েছে, সেই আইনেও তার সাজা হবে। কিন্তু ওই সাজাগুলো এক্সিকিউশনের প্রক্রিয়াতে যদি নাও যেতে পারে, শেখ হাসিনার বিরুদ্ধে অন্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলো যদি চলমান থাকে, তার বয়স 80 বছর, 10 বছর, 15 বছর, এই মামলাগুলো তো চলমান থাকবে। অর্থাৎ রাজনৈতিকভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নামে যে অবৈধ মিথ্যা মামলাগুলো আছে, সেই মামলাগুলো থেকে তো তিনি রেহাই পাবেন না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি মাঠে সক্রিয় না হতে পারে, আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে না পারে, তাহলে তো শেখ হাসিনা এই মামলাগুলো থেকে রেহাই পাচ্ছেন না। তার মানে উনি এখন দেশে ফিরে যাওয়া মানে একটি বিচারিক প্রক্রিয়ার ভেতরে উনি ঢুকবেন, কিন্তু ওনার মুক্ত হবার কোনো সুযোগ কিন্তু নাই। আর যখন শেখ হাসিনার মতো একজন নেতার মুক্ত হবার কোনো সুযোগ নাই, অর্থাৎ কারাগার থেকে মুক্তি পাবার কোনো সুযোগ নাই, তাহলে এটি কি আত্মহত্যার সামিল? সুতরাং আওয়ামী লীগ নেতারা, আমার মতো যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগ এই জায়গাগুলোকে ধারণ করি এবং মনে করি বাংলাদেশ যে পরাজিত হয়েছে 2024-এর 5 আগস্টে, আমাদের যে সাংস্কৃতিক বিপর্যয় ঘটেছে, আমাদের যে সামাজিক বিপর্যয় ঘটেছে, অবক্ষয় হয়েছে, সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে দেশে যেতে হবে।
আমার মতো 1,00,000 হাকাম মরে গেলেও বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন শেখ হাসিনা মরে গেলে এই বাংলাদেশটা কিন্তু আর আমরা কোনোদিনই বাঁচাতে পারবো না। ওনার বেঁচে থাকার ভেতর দিয়ে বাংলাদেশের বেঁচে থাকার আশাটা এখনো জীবিত আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এইটি বিশ্বাস করি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চলমান রাখবো এবং দেশে শেখ হাসিনার পরিবেশ নিশ্চিত করার জন্য আইনের শাসন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের চিন্তা করাটা বোকামি হবে। বরং কিন্তু আপনার কি মনে হয় এই যে আপনাদের বলেছিল দেশে যাওয়ার জন্য, আপনারা যান নাই, এই হতাশা থেকে তিনি এই উদ্যোগটা নিয়েছেন? আমার মনে হয় না। বাস্তবতা তো উনি নিজেও জানেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ওনার যতবার কথা হয়েছে ততবারই উনি একটি বিষয় খুব সুস্পষ্ট করে বলেছেন যে দেশের ভেতরে যারা আছে তাদেরকেও জীবনের ঝুঁকি নিয়ে যেমন লড়াইটা করতে হবে, কিন্তু অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে কেউ ঝাঁপ দিবে সেটি তিনি কখনো কিন্তু আকাঙ্ক্ষা করেন না। এবং যেই সকল নেতারা 5 আগস্টের পরে দেশের বাইরে পালিয়ে এসে থাকতে বাধ্য হচ্ছেন, এই সময়টাকে উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 25শে মার্চের পরে, 26শে মার্চের ভোররাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পরে যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব, বর্তমানে আওয়ামী লীগ নেতাদের যে দেশের বাইরে অবস্থান করা, এটি হচ্ছে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগ নেতারা নিজেদেরকে প্রস্তুত করছে এবং সেই প্রস্তুতি পর্ব এবং সেই প্রস্তুতি পর্বের ব্যাপারে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ক্ষণের পৃথিবীর যে যেখানে আছে তাদের প্রত্যেকের প্রতিদিনের খবর তিনি রাখেন। এই দেখেন আপনার বক্তব্যের একটা সমর্থন এসেছে, সশস্ত্র যুদ্ধ করে এ সরকারকে পতন করতে পারলে তারপর মাননীয় নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার নিরাপদ মনে করে এর বিকল্প নেই। একদমই তাই। আমার কথা হচ্ছে যে আবেগ অবশ্যই জরুরি। একজন মানুষের যদি আবেগ না থাকে, এই আবেগ শব্দটার সঙ্গে দেশপ্রেম জড়িত, এই আবেগ শব্দটার সঙ্গে মানুষ জড়িত, মা জড়িত, মাটি জড়িত, এই আবেগ শব্দটার সঙ্গে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই শব্দটা যুক্ত, সেন্টেন্সটা যুক্ত। এই আবেগের সাথে লাল সবুজ পতাকার দিকে তাকিয়ে জাতীয় সঙ্গীত শুনতে শুনতে অঝরে কান্নার আবেগ। কিন্তু আবেগ আর বাস্তবতার একটি সম্মিলন ঘটিয়ে যে পরিবেশ তৈরি করা হয়, যে পরিবেশে মানুষের মুক্তির স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে এবং বাস্তবতা থাকে, সেটি তো রাজনীতি। তাহলে আমার আবেগ আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার মতো, আমাদের মতো অসংখ্য হাকামুল্লাহকে জীবন দেবার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এই সংগ্রাম কখনোই কোনো স্বাভাবিক সংগ্রাম নয়, রাজপথের আন্দোলন সংগ্রাম নয়, আরেকটি যুদ্ধ এবং সশস্ত্র গেরিলা যুদ্ধের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে। এখন প্রশ্ন, আজকের বিশ্ব বাস্তবতায় যেখানে বাংলাদেশ শুধুমাত্র একটি সীমানা নয়, 56,000 বর্গ মাইল নয়, গ্লোবাল ভিলেজের অংশ, যে বাংলাদেশের সঙ্গে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট, যে বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট, যে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সংশ্লিষ্ট, যে বাংলাদেশের সঙ্গে আরব দেশগুলোর এক্সট্রিমিস্ট ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র জড়িত, সেই বাংলাদেশটাকে এত সহজে যারা বাংলাদেশ পরিচালনা করছে তারা ছেড়ে দিবে না। আমরা অনেকেই আশাবাদী। এই সরকারি দল, বিরোধী দল, মোল্লা, মিলিটারি, আমেরিকা, কেউ তো চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। একদম বাস্তবতা। আপনি যেই জায়গাগুলো বললেন, সরকারি দল, বিরোধী দল, সেনাবাহিনী
যেই সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সেনাবাহিনী 75-এর 15 আগস্টের পরে মুক্তিযুদ্ধের সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। এরপরে ধীরে ধীরে পাকিস্তানপন্থী মৌলবাদী, উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর একটি সামরিক বাহিনী গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল, পাকিস্তান যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, চীন যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন জুগিয়েছিল, তার মানে এই সকল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সেই জায়গাতে আজকের প্রেক্ষাপট আর 1971-এর প্রেক্ষাপটের ভেতরে বিন্দুমাত্র পার্থক্য কি আছে? আমি তো দেখতে পাই না। আন্তর্জাতিক শক্তি যারা 71-এ আমাদের বাংলাদেশ জন্মের বিপক্ষে ছিল, তারা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষেই আছে। আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এই যে তারেক রহমান 17 বছর পরে দেশে ফিরেছেন, তারেক রহমান একটা পবিত্র কোনো মামলা নেই, কোনো কিছু নেই, দেশে ফিরেছেন। শেখ হাসিনাকে মনে করেছেন তিনি দেশে যাওয়ার পরে যে শেখ হাসিনার যে জনস্রোত তৈরি হবে, যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, তেমন কিছু তিনি মনে করছেন। শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে তারেক জিয়ার দেশে ফেরার কোনো সম্পর্কই নেই, কোনো ধরনের কোনো মিল খোঁজার চেষ্টা করেও লাভ নেই। শেখ হাসিনা 1975-এর 15 আগস্টের পরে দেশে ফিরতে পারেননি, কারণ তার বাবা, মা, ছোট ভাই, বড় ভাই, ছোট ভাইয়ের স্ত্রীদের হত্যা করা হয়েছে, চাচাকে হত্যা করা হয়েছে। 6 বছর তিনি লুকিয়ে থেকেছেন বিদেশে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরে তাকে দেশে ফিরতে হয়েছে। অর্থাৎ তাকে আপনাকে আবার বলা হচ্ছে যুদ্ধের কথা, যুদ্ধ কি সে বাস্তবতা আছে? যুদ্ধের বাস্তবতা তো অবশ্যই আছে। যুদ্ধের বাস্তবতা বলতে 1971 সালের 25শে মার্চের রাতে যখন নাকি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, তখন কি মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে 303 রাইফেল নিয়ে যখন নাকি রাজারবাগে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তোলে, ইপিআর যখন নাকি প্রথম প্রতিরোধ গড়ে তোলে, তখন কি তারা একটিবার চিন্তা করেছে যে অটোমেটিক কিংবা সেমি অটোমেটিক রাইফেলের বিরুদ্ধে কিংবা ট্যাঙ্কের বিরুদ্ধে একটা 303 রাইফেল নিয়ে দাঁড়িয়ে যাওয়া যায়? এটি কি বাস্তবতা ছিল? সুতরাং আজকের বাস্তবতায় সরকার ব্যবস্থা, সরকার কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, এরা সবাই মিলে যেই পরিমাণ শক্তি তাদের উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর যে অস্ত্রের মজুদ রয়েছে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য দরকার একটি অঙ্গীকার। সে অঙ্গীকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে। আমি ওই জায়গাটা একটু শেষ করতে চাই। তারেক জিয়া দেশ থেকে 1/11-এর পরে নাকে খত দিয়ে যায় যে সে আর রাজনীতি করবে না, এবং 17 বছর তিনি দেশের বাইরে থাকেন। 17 বছর পরে তিনি দেশে ফিরে এসেছেন কোন রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করে নয়, রাজনৈতিক শক্তির সঙ্গে আপোষ করে। আপনি চিন্তা করেন যে একটি সন্তান দেশের বাইরে 16 বছর না হয় আওয়ামী লীগ তাকে দেশে ফিরতে দেয় নাই, তখন তো আওয়ামী লীগ নাই, ইউনূস সরকার ক্ষমতায়, তার মা হসপিটালে মারা যাচ্ছে, সে মাকে দেখার জন্য সেই সন্তান আসতে পারে নাই, এবং নির্লজ্জ বেহায়ার মতো বলে যে আমার দেশে ফিরে আসা অনেক কিছুর উপরে নির্ভর করছে। যেই সন্তান তার মায়ের জন্য দেশে ফিরতে ভয় পায়, একেবারে নিশ্চিত হবার পরে যে তিনি ক্ষমতায় যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন, তারপরে তিনি দেশে ফিরে আসেন এবং বিশাল করে বলেন আই হ্যাভ আ প্ল্যান, বলে সে যা করছেন তাতে কি মনে হয় না যে বিদেশ থেকে আমাদের দেশে বাংলাদেশে একটা রিসোর্ট, তিনি সেখানে বেড়াতে এসেছেন? তিনি নৌকায় ঘোরেন, তিনি ব্যাটারি চালিত গাড়িতে ঘোরেন, তিনি সিনেমা দেখতে যান,
তিনি নাটক তিনি আজকে ট্রাকও চালিয়েছেন। এগুলো তো রিসোর্ট। আমরা যখন নাকি কোথাও বিদেশে পরিবার নিয়ে বেড়াতে যাই, বেড়াতে গেলে ওইখানে আমরা বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট পার্কে যাই, সেখানে ব্যাটারি চালিত গাড়ি চালাই বাচ্চাদের নিয়ে, স্ত্রী কন্যা বা সন্তানদের নিয়ে। সে বাংলাদেশে তো বাংলাদেশ এখন তারেক জিয়ার কাছে রিসোর্ট। 17 বছর নিরাপদে লন্ডনে থেকেছে, 17 বছর পরে দেশে ফিরেছে, একেবারে নিশ্চিত হওয়ার পরে যে সে প্রধানমন্ত্রী থাকবে। একদিনের জন্য জেলে যাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে কিন্তু তারেক জিয়া দেশে ফিরে নাই। আর শেখ হাসিনা 1981 সালের মে মাসে দেশে ফিরেছেন মৃত্যু ঝুঁকি নিয়ে, কারাগারে যাবার ঝুঁকি নিয়ে। 1/11 পরে 2008 তিনি দেশে ফিরেছেন সরকারি নিষেধাজ্ঞা এবং তাকে মেরে ফেলা হবে এই হুমকির উপেক্ষা করে তিনি দেশে ফিরেছেন। এবং আগামীতেও যে তিনি দেশে ফিরবেন, সেই দেশে ফিরা কিন্তু তার জীবনের কোন নিরাপত্তা নিশ্চিত করে উনি দেশে ফিরবেন এরকম নয়। উনি একটি পরিবেশ চাচ্ছেন, যেই পরিবেশে গেলে উনি জেলে যাবেন, উনি বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন, কিন্তু বিচারহীনতার সুযোগ নিয়ে তাকে হত্যা করা হবে না, এইটুকু নিশ্চয়তা তিনি চান। এবং তার আগে তিনি দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথ দখল করতে চান আগে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এখানে কোনো বিষয়ই না। একটি রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিয়ে আটকে রাখা যায় না। 25শে মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। মনে রাখতে হবে 77-এ বাংলাদেশে যখন রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। 81 সালে তিনি দেশে ফিরে আসেন। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এরশাদ ক্ষমতা দখল করে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন কিন্তু শেখ হাসিনা। 91 যখন যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে সরকার পরিচালনা করে বিএনপি, জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে জাহানারা ইমামের পাশে গিয়ে দাঁড়ান শেখ হাসিনা। 96-তে ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে সাধারণ বিচারিক প্রক্রিয়ায় তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেন। তার হাতে তো তখন ক্ষমতা ছিল, সামরিক অফিসারদের তো সামরিক আইনে বিচার করে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে দিতে পারতেন, তিনি কিন্তু সেটি করেন নাই। তার বাবা মা সহ সকল শহীদের হত্যার বিচার তিনি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় করেন, কিন্তু হত্যার রায় যাতে কার্যকর করতে না পারেন সে কারণে 2001-এ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। 2004-এ তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। 2006-এ 1/11-এর পরে, আমি বলছি যে একটি অদ্ভুত ঘটনা বাড়ি ভাই, ভালো মানে হঠাৎ করে মনে হলো 2001 থেকে 2006 সরকার চালালো বিএনপি। 1/11 যখন হলো, দুর্নীতির দায়ে গ্রেপ্তার হতে শুরু করলো কিন্তু সকল বিএনপির এমপি মন্ত্রীরা, বিকজ তারা তো জড়িত ছিল, দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিল। অদ্ভুতভাবে যখন নাকি -2 ফর্মুলা সামনে আসলো, মার্কিন যুক্তরাষ্ট্র যেটি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল এবং এখনো তারা সেই জায়গাতে আছে, খালেদা জিয়াকে গ্রেপ্তারের আগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ফেলা হলো। উনি ক্ষমতার বাইরে, উনি বিরোধী দল, ওনাকে মেরে ফেলতে চাওয়া হয়েছে। ওনার নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আমার ঘাড়ের হাড় ভাঙা বাড়ি ভাই, অপারেশন ক্লিন হার্টে ধরে নিয়ে আমাকে পিটিয়ে আমার ঘাড়ের পেছনে হাড় ভাঙা, সামনে ডিস্ক ভাঙা। আমি অপারেশন করেছি, আমার ঘাড়ে শুধুই এখন মেটাল, টাইটানিয়াম রড, টাইটানিয়াম কেজ, স্ক্রু, নাট বল্টু স্ক্রু দিয়ে আটকানো। আমার মতো হাজার হাজার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে।
তাহলে 1/11 যারা নাকি ক্ষমতা দখল করতে চাইলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরা, তারা তো গ্রেপ্তার করবে খালেদা জিয়াকে, তারা গ্রেপ্তার করবে দুর্নীতিবাদ সামরিক কর্মকর্তাদেরকে, কিন্তু তারা গ্রেপ্তার করলো শেখ হাসিনাকে। সুতরাং বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জীবন কখনোই নিরাপদ ছিল না, এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এসএসএফ এর নিরাপত্তা পাবেন, এটি তো সংবিধানে আছে, তাই তো? বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এসএসএফ এর নিরাপত্তা পাবেন। 5 আগস্টে আমরা যতটুকু পরে জেনেছি, সেনা প্রধান কিন্তু শেখ হাসিনা যখন নাকি এয়ারপোর্টে, সেনা প্রধান তাকে ফোন করে বলেছেন, আপনি আমার উপরে ভরসা রাখতে পারলেন না, অথচ তাকে হত্যা করার পরিকল্পনা থেকে ঢাকার চারপাশ থেকে লক্ষ লক্ষ জনগণকে ঢাকায় জড়ো করা হয়েছে তাকে মব করে হত্যা করার জন্য। আর সেই সেনা প্রধান এই ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত, তিনি শেখ হাসিনাকে বলছেন আপনি আমার উপরে আস্থা রাখতে পারলেন না। তার মানে 5 আগস্টে শেখ হাসিনা যে বেঁচে গেলেন, এই বেঁচে গেলেন কিন্তু ওই একটি আইন তিনি করেছিলেন বলে। বঙ্গবন্ধুর পরিবার এসএসএফ এর নিরাপত্তা পাবে, স্পেশাল সিকিউরিটি ফোর্স পাবে। বিএনপি ক্ষমতায় এসে যখন এসএসএফ এর ওই আইনটি বাতিল করে দিল, তার মানে আজকে কিন্তু বাংলাদেশে 5 আগস্টে সাংবিধানিকভাবে যেই সামরিক কর্মকর্তারা, এসএসএফ এর কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে, সংবিধানকে সমুন্নত রেখেছে, যে কারণে তারা শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়েছে, সে আইনটা তো এখন নেই। তার মানে তাকে চাইলে যে কেউ হত্যা করতে পারবে, এবং তাকে বাঁচানোর জন্য দলের কোনো নেতাকর্মী নেই। মানব ঢাল তৈরি করে 1983 সালে চট্টগ্রামে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল, মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে 2004-এর 21শে আগস্ট জনগণ বাঁচিয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচিয়েছিল। কিন্তু 2024-এর 5 আগস্টে ষড়যন্ত্রটা এমন ছিল যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী কিন্তু শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মাঠে থাকারই কোনো সুযোগ রাখেনি। তারপরেও শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন, কিন্তু ওই একটি আইন তিনি করেছিলেন বলে, যে বঙ্গবন্ধুর পরিবার বিশেষ নিরাপত্তাটি পাবে আমৃত্যু। আজকে এসে বিএনপি ক্ষমতায় এসে এই যে আইনটা বাতিল করলো, তার মানে তার ওই নিরাপত্তাটিও নেই। দলের নেতাকর্মীরা মানব বর্ম তৈরি করতে পারবে, এই সুযোগটা তারা শেষ করে দিল ছাত্রলীগকে নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এরপরে বিশেষ নিরাপত্তা পাবে, সেটাও বাতিল করা হলো। তার মানে শেখ হাসিনার জীবন অনিরাপদ করার জন্য, শেখ হাসিনাকে হত্যার সকল পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় দরকার, তার সকল কিছুর সূচনা হয়েছে ডক্টর ইউনূসের সময়। আর তার সেই কফিনে শেষ পেরেকটি ঠুকছে কিন্তু বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আছে। মনে রাখতে হবে, এই তারেক রহমান, এই খালেদা জিয়ার সরকার বা বিএনপি সরকারের সময়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদরা মন্ত্রী হয়েছে। আর আজকে যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকার কোনো সুযোগ থাকতো নির্বাচনে, তাহলে আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি, জামাত, এনসিপি একসাথে হয়ে এই নির্বাচন লড়তো আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং তারপরেও তারা জিততে পারবে কিনা এটি সন্দিহান ছিল। মোটামুটি তারা সকল জরিপের তথ্য অনুযায়ী নিশ্চিত হয়েছিল যে যদি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে বিএনপি, এনসিপি, জামাত মিলেও তারা সরকার গঠন করতে পারবে না। যে কারণে কিন্তু তারা নিশ্চিত করেছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং প্রথমে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সেভাবে মনে করে না যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত, কিন্তু ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধই শুধু করছে না, নিষিদ্ধ সংগঠনের পক্ষে কেউ যদি স্বপ্নও দেখে, তাহলেও তাকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হবে এবং সাজা দেওয়া হবে, এবং সাজা নির্ধারিত করা। স্বপ্ন দেখলে 2 বছর, রাজপথে হাঁটলে 5 বছর, রাজপথে স্লোগান দিলে 8 বছর, আর যদি কেউ একটু জোরে স্লোগান দেয় তাহলে 16 বছর। মজার না বিষয়টা?
আমরা আজকে শেষ করবো আগামুল্লাহ, আপনার কথাবার্তার সার সংক্ষেপ হলো, এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, তিনি চাইলেও তাকে আসতে দিয়ে আপনারা দেবেন না। আমি মনে করি, আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি, যদি আমরা মনে করি বাংলাদেশটাকে বাঁচানোর জন্য শেখ হাসিনার বেঁচে থাকা জরুরি, তাহলে এই সময়ে একটি সুনির্দিষ্ট পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়াটা সুইসাইডাল হবে। বাংলাদেশে ধর্ষণের মহামারী চলছে। এই যে ধর্ষণ, এই ধর্ষণটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, আপনারা যদি একটু খবর নিয়ে দেখেন এর পিছনের কারণ কি, কারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, কেন বাংলাদেশে এই মহামারী বন্ধ করা যাচ্ছে না। প্রথমত আপনারা এই বিষয়টার দিকে যদি একটু খেয়াল করেন, গত 6 মাসে যে এই বলাৎকার এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এগুলার 70 থেকে 80% ঘটেছে কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায়, কোনো হেফজোখানায়, অথবা ছাত্রদেরকে মাদ্রাসায় বোর্ডিং এ রেখে যেখানে পড়ানো হয় সেখানে, আর 20% হচ্ছে এর বাইরে। আপনারা কি দেখেছেন যে মাদ্রাসায় এই বলাৎকারের ঘটনায় অথবা এই মাদ্রাসায় ধর্ষণের ঘটনায় জনগণ ফুঁসে উঠেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, ধর্ষণকারীকে ধরে এনে রাস্তায় বিচার করতে চেয়েছে? না, আপনারা দেখেননি। কেন দেখেননি? কারণ জনগণ চায় বিচার, আর জঙ্গিরা চায় মানুষের ইসলামিক আইনে ফাঁসি, ইসলামিক আইনে কতল। এই জঙ্গিরা, বিশেষ করে এই আহমদুল্লাহর বক্তব্য একটু শুনে দেখেন, আফসারের বক্তব্য একটু শুনে দেখেন, তারা প্রকাশ্যে বলেছে নারীদের এই ধর্ষিত হওয়ার মূল কারণ হচ্ছে তাদের পোশাক। এখন এই 7 বছর, 4 বছর, 8 বছরের যে বাচ্চা, এই বাচ্চাদের ধর্ষিত হওয়ার পেছনে পোশাকটা কিভাবে কাজ করে, সেই জিনিসটা এই বাটপারদেরকে একটু কি জিজ্ঞেস করবেন? এই বাটপাররা কি এটার কোনো সদুত্তর আপনাদেরকে, আমাদেরকে দিতে পারবে? একটু যদি আপনারা খবরটা নেন। আরেক বাটপারি শুরু করেছে জামাতে ইসলামী, বলছে কি যে কোরআনিক আইনে এই ধর্ষকদের বিচার করতে হবে। আপনারা কদিন একটু পিছনে ফিরে যান, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো, ওই নির্বাচনে জামাতে ইসলামী ধারণা করেছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে এবং বিশ্ব মিডিয়াকে তারা বলেছে, আমরা ক্ষমতায় গেলেও, অর্থাৎ জামাতে ইসলামী ক্ষমতায় গেলেও ইসলামী আইন চালু করবে না, অর্থাৎ শরিয়া আইন তারা চালু করবে না। এটা কয়দিন আগের কথা? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস। 4 মাসের মধ্যে মে মাসেরও আরো 10 দিন বাকি, 8 দিন বাকি, ওই দিক দিয়ে 12 দিন, 20 দিন, তার মানে 3 মাস 10 দিন সময়। 100 দিন আগের ঘটনা। এই 100 দিন আগে আপনার কাছে, আমার কাছে, জনগণের কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে তারা ওয়াদা দিয়েছে যে বাংলাদেশে শরিয়া আইন তারা চালু করবে না। আজকে তারা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইনে এই ধর্ষকদের শাস্তি দিতে হবে। তাহলে মাদ্রাসাগুলাতে, এই মক্তবগুলাতে, এই এতিমখানাগুলাতে এই যে নারীদেরকে নির্বিচারে ধর্ষণের যে শিকার তারা হচ্ছে, এটার বিচারটা শরিয়া আইনে এতদিন পর্যন্ত এই মাদ্রাসালারা কায়েম করেনি কেন? আপনারা একটু পিছনে ফিরে যান। বেগম রোকেয়া, যার ভাস্কর্যটি এই জামাতি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা ভেঙে দিয়েছে, বেগম রোকেয়াকে নিয়ে ডেরোগেটরি মন্তব্য করেছে। সেই বেগম রোকেয়া সুলতানাস ড্রিম নামে একটি বই রয়েছে, আপনারা জানেন, সুলতানার স্বপ্ন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে নারীদেরকে, এই যে মোল্লারা, এখনের মোল্লা না, এখনের এই সব সো কল্ড ইসলামিক বক্তা না,
আজ থেকে 200-300 বছর, 150 বছর, 200 বছর আগে বেগম রোকেয়ার যুগেও মোল্লারা এই ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে এইভাবে পর্দার আড়ালে থাকতে হবে, তাকে এই ধর্ষকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো বেগম রোকেয়া তার সুলতানাস ড্রিমে প্রশ্ন তুলেছেন যে আপনাদের কোনো একটা গ্রামে যদি একটা কুকুর বা কিছু কুকুর পাগল হয়ে যায়, তাহলে পাগল হইয়া সে যারে পায় তারে কামড়ায়, এখন আপনারা কি করবেন? ওই পাগলা কুকুরটাকে শিকল দিয়া বাঁধবেন, নাকি গ্রামের মানুষেরা সবাই ঘরে ঢুকে যাবেন পাগলা কুকুরে যেন কামড়াতে না পারে সেই জন্য? আপনার যদি উত্তর হয় যে না, আমরা পাগলা কুকুরকে ছেড়েই রাখবো, কিন্তু জনগণের সেফটির জন্য তাদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখবো, তাহলে আমি আপনাদের দলে নাই। আর আপনাদের যদি মনে হয় যে যে পাগলা কুকুর তাকে বেঁধে রাখো আর মানুষকে স্বাধীনভাবে চলতে দাও, এই যে কথাটি আজকে এই 150 বছর পরে আজকের জামানায়, 100 বছর পরে আজকের জামানায় আপনি যদি একটু হিসেব করে দেখেন, এই পাগলা কুকুররা মাদ্রাসায় বলাৎকার করছে ছোট ছোট শিশুকে। প্রতিদিন আপনি ইউটিউব, ফেসবুক খুললে আপনি দেখবেন অনেক পত্রিকায় সাহস করে ছাপায় না, কারণ পত্রিকাও বন্ধ হয়ে যাবে, কারণ মৌলবাদীর চক্কর যায় পত্রিকা বন্ধ করে দিবে যে ইসলামের নাকি মূল্যবোধে আঘাত হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে, তাদের এই কথা বলে ওই পত্রিকাও বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে পত্রিকাগুলো এইসব খবর সহজে ছাপাতে চায় না। তাহলে দেখেন বেগম রোকেয়ার যুগ, আজকের যুগ, এই যে 200 বছর 150 বছরের যে ফারাক, এই 150 বছরের ফারাকের ভেতরে তাদের চিন্তা, চেতনা, মানসিকতা 1 ইঞ্চিও রদ বদল হয় নাই। তারা এখনো আয়ামি জাহিলিয়াতেই আছে। তাদের চিন্তায় এবং চেতনায় এই শিশুদের জন্য, এই নারীদের জন্য কোনো শ্রদ্ধা নেই। তারা এখনো বলে নারীকে তার স্ত্রী, হাজব্যান্ড বিক্রিও করতে পারবে, তিনি তার হুকুমের বাইরে যেতে পারবেন না, তিনি তার দাসের মতো, গোলামের মতো। এইরকম ডেরোগেটরি ওয়াজ যখন একটা সমাজ ব্যবস্থায় নারীর বিরুদ্ধে হয়, সেই সমাজ ব্যবস্থায় নারীকে রক্ষা করার জন্য এই গোষ্ঠী কখনো কোনো ভূমিকা রাখতে পারবেন না। খেয়াল করে দেখেন, মুনাফিকের যে 3টা চিহ্ন, তারা যা বলবে মিথ্যা বলবে, তারা যা বলবে মুখে, অন্তরে সেটা বিশ্বাস করবে না। খেয়াল করে দেখেন, জামাত কদিন আগে এই নির্বাচনের 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রকাশ্যে দেশি বিদেশি সাংবাদিকদের কাছে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন এই দেশে কায়েম করব না, প্রতিষ্ঠা করব না, চালু করব না। আর সেই জামাত এখন সেটা যে মিথ্যা বলেছিল, এখন সেটা আমরা প্রকাশ পেল কিভাবে? তারা এখন বিএনপির কাছে শরিয়া আইন চায়। এক। দ্বিতীয়, শরিয়া আইন কিসের জন্য? ওই ধর্ষকদের বিচার করার জন্য। আবার নিজেরা কিন্তু চালু করবে না বলে বলেছে। তাহলে এখানে মিথ্যা বলা এবং প্রতারণা করা, এই দুইটা কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। এটি আমার কথা নয়, তাই বলছি এই শিশুদেরকে রক্ষা করতে হলে এই ফ্যাক্টরিগুলাকে, মাদ্রাসা নামের এই ফ্যাক্টরিগুলাতে শিশুদেরকে থাকার যে ব্যবস্থা সেটা বন্ধ করে দিতে হবে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মাদ্রাসায়, যেন এই নরপিশাচরা এই শিশুদেরকে হত্যা, দর্শন না করতে পারে। আর রামিসাকে যে হত্যা করেছে, আমি বিশ্বাস করি তার বিচার এই জমিনে দ্রুত বিচারের মাধ্যমে সমাপ্ত হবে। চিটাগংয়ে ধর্ষণ হচ্ছে, তারপরে মাগুরাতে ধর্ষণ হচ্ছে, মানে এই ধর্ষণটা এমন ভাবে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ সমাজে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ ডক্টর ইউনূসের 18 মাসের শাসনে এটাকে যে মবের রাজত্বে তৈরি করা হয়েছিল, সেই মব এখন আর সামলানো যাচ্ছে না, সেই দৈত্য এখন আর সামলাতে পারছে না বিএনপির সরকার। এবং সবচেয়ে বড় যে বিষয়টি খেয়াল করার মতো, সেটি হচ্ছে বাংলাদেশে প্রগতিশীল যে আধুনিক মানসিকতা সম্পন্ন যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মাঠে না থাকলে এই মৌলবাদী গোষ্ঠী, এই চাঁদাবাজ, এই সন্ত্রাস, এই ছিনতাইকারী, এই আইন অমান্যকারীরা, রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রটাকে খেয়ে ফেলবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন দায়িত্ব নিয়ে রাজনীতির মাঠে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে হবে। তা না হলে
বাংলাদেশ নামক রাষ্ট্রটি অস্তিত্ব হারাবে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিও।